নমস্কার, গল্পকথা কৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের নিবেদন বিমল মিত্রের লেখা স্ত্রী। আজকে শুনবেন প্রথম পর্ব। খবরটা কেমন করে যেন জানাজানি হয়ে গিয়েছিল। হয়তো এসব খবর সাধারণত চাপা থাকে না, হয়তো মধুসূদন শ্যাকরা এই সকলকে বলে দিয়েছিল, কিংবা হয়তো বলরাম বাবুই বলে দিয়েছিলেন। কারণ মাধব দত্ত যখন বাগবাজারে গিয়েছিলেন তখন বলরাম বাবুই সেখানে হাজির ছিলেন। তিনিই বলতে গেলে একমাত্র সাক্ষী ছিলেন এই ব্যাপারে। গল্পটা গোড়া থেকে শুনুন। ফড়িয়াপুকুরের মাধব দত্তরা আজকের লোক নয়। এককালে বৈভব ছিল, বলবোলা ছিল। বাইরে থেকে লাল রঙের বাড়িটা দেখলে ভিতরের ঐশ্বর্যের পরিচয় কিছু পাওয়া যেত না বটে, কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আর চোখ ফেরানো যেত না। গেট পেরিয়ে সোজা ইট বাঁধানো লম্বা রাস্তাটা একেবারে উত্তর প্রান্তের ঘোড়ার আস্তাবলে গিয়ে ঠেকেছে। সেখানে সহিস কচুয়ান আর চাকর বাকরদের আস্তানা। তার বাঁ দিকে পশ্চিম দিক ঘেঁষে আসল বাড়িটা। সেখানে উত্তরমুখ বৈঠকখানায় ফরাসের উপর ফর্সা চাদর পাতা থাকত, সার সার তাকিয়া থাকত, গড়গড়া ফর্সি তামাক পানের আয়োজন থাকত। আর সামনের গাড়ি বারান্দার পরেই ছিল লম্বা একটা বারান্দা। সেখানে থাকত খানচারেক বেঞ্চি, কাঠের বেঞ্চি। সেখানেই মাধব দত্ত বসতেন, আড্ডা দিতেন, তামাক খেতেন এবং আরও অনেক কিছুই খেতেন, তাও শেষকালের দিকে। তখন মাধব দত্তর বয়স হয়েছে অনেক, রক্তের তেজ কমে গিয়েছে। তখন আর নড়তে পারতেন না যখন তখন আর খুশি মতো রাত জাগতেও পারতেন না। রাত জেগে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করতে পারতেন না। একটু বেশি খেলেই পেটের বাঁ দিকটা কনকন করত। সময়ে সময়ে কোমরও ভালো করে সোজা করতে পারতেন না। তখন গরম জলের বোতল আসতো, মালিশ হতো ঘন্টায় ঘন্টায়, ডাক্তার কবিরাজ আসত। মাধব দত্তর তখন পড়তি অবস্থা। আসলে পৈতৃক সম্পত্তি হলেও কাকারা খুড়োরা আলাদা হয়ে গিয়েছিলেন অনেকদিন আগেই। কেউ বাড়ি করেছিলেন হাটখোলায়, কেউ হাতিবাগানে। অর্থাৎ মাধব দত্তর যখন পরিপূর্ণ যৌবন, সেই সময়ে প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলেন তিনি। বাবা শশী দত্তর একমাত্র ছেলে তিনি। সুতরাং তার সম্পত্তি আর ভাগাভাগি হলো না। তিনি রাতারাতি একেবারে পায়ের ওপর পা দিয়ে বসলেন, আর মৌসাহেব জুটে গেল প্রায় সঙ্গে সঙ্গেই। মৌসাহেব ছিল আগে থেকেই, কিন্তু তারা সংখ্যায় বাড়ল, তোষামত তীব্রতর হলো, বিনয়ে আরও বিগলিত হলো। তখন আর রাত্রে বাড়িতে থাকবার মতো মেজাজ নয় তার। যেমন হয় এসব ক্ষেত্রে তেমনই হলো। মাধব দত্ত সারা রাত বাইরে কাটিয়ে ভোরবেলা বাড়ি আসতেন। এসে নিদ্রাটা দিতেন নিজের বাড়িতে। বেলা 12টা-1টার সময় একবার উসখুস করতেন, আড়মোড়া ভাঙতেন বা পাশ ফিরতেন। সেই সময় কিছু পেটে পড়তো তার, একটু চা কি দুটো বিস্কুট কি ওই রকমই কিছু। তারপর সেই ঘুম ভাঙত বিকেল 4টের সময়। সকাল থেকে যেসব লোক তার সঙ্গে দেখা করবার জন্য বসে থাকতো, সেই সময়টার সামনে আসবার জন্য তাদের হুড়োহুড়ি পড়ে যেত। অ্যাটর্নি, উকিল, দালাল, তাগাদাদার, দেনাদার, পাওনাদার, প্রার্থী, সবারই সেই একটা মাত্র সময়। সারা দিনের মধ্যে ওই একটা সময়ই কেবল মাধব দত্তের সঙ্গে দেখা করবার পক্ষে সুবর্ণ সুযোগ। কিন্তু আরও এক ল্যাঠা ছিল। সেই বিকেল 4টের সময় ঘুম থেকে উঠে তখন পুজোয় বসবার সময় তার। আধ ঘন্টা লাগতো তার পুজো করতে। 4টে থেকে 4:30। শিব পুজো করতেন তিনি পুজোর দালানে, যেখানে চাকর বাকর তটস্থ হয়ে থাকতো তার জন্য। বাঘছালের আসন, কোষাকুষি, বেলপাতা, গঙ্গাচল, সমস্ত আয়োজন নিখুঁত হওয়া চাই, না হলে মাধব দত্তর হাতে মাথা কাটা যাবে সকলের। যখন পুজো থেকে উঠবেন তখন বৈঠকখানায়, খাজাঞ্চিখানায়, সেরেস্তায় ভিড় জমে গেছে লোকের। মাধব দত্ত বৈঠকখানায় নামতেন আর অপেক্ষমান জনতা উদ্গ্রীব হয়ে থাকত তার সঙ্গে আগে কথা বলবার জন্য। সরকার হিসেবের খাতাপত্র নিয়ে হাজির থাকত।
চাকর বাকররা পান দান তামাক গড়গড়া ফরাসি নিয়ে হাজির থাকত, আর মোসাহেব বন্ধুরা কাছে এগিয়ে বসত, আরও কাছে, মাধব দত্তের একেবারে মুখোমুখি। কিন্তু বেশিক্ষণ কাজের কথা বলবার লোক তো তিনি নন। 2-4টে সই দিতে দিতেই তিনি বেজার হয়ে উঠতেন। উকিল অ্যাটর্নিরা হাজার চেষ্টা করেও তাকে কাজে নামাতে পারত না। তখন একজন মোসাহেব গল্পের খেই ধরিয়ে দিয়েছে, বাকিরা তারিফ করতে শুরু করেছে। মাধব দত্ত গুলজার হয়ে যেতেন গল্পের মধ্যে। খাতাপত্র কাজকর্ম ছেড়ে তিনিও তখন মশগুল হয়ে পড়তেন। বলতেন, তারপর তারপর কি হলো হে চাটুর্যে? সংসারবাবু বলতো, আরে তারপর সেই মেয়েটা বাড়ি থেকে একদিন বেরিয়ে দে চম্পট। মাধব দত্ত আরও কৌতূহলী হয়ে উঠতেন। বলতেন, বামুনের কুমারী মেয়ে বাড়ি থেকে চম্পট দিল? বলো কি? তবে আর কি বলছি কর্তাবাবু, সর্বনাশের একেবারে মাথায় পা। তা গেল কোথায় মেয়েটা? খোঁজ নিলে না কেউ? কেমন বেয়াক্কেলে লোক সব হে। কে আর খোঁজ নেবে বলুন? কার অত বুকের পাটা? তা পাড়ায় কোনো ভদ্রলোক ছিল না? বামুনের মেয়েটা জল জান্ত বেরিয়ে গেল। সংসারবাবু বলতো, তা আপনার মতো পরোপকারী লোক তো আর সবাই নয় কর্তাবাবু। আপনার মতো সবাই হলে পৃথিবীটা তো স্বর্গ হয়ে যেত। মাধববাবু বলতেন, সে তো কথা নয়, এখন মেয়েটা গেল কোথায় সেটা তো আমাদের দেখতে হবে। জলজান্ত বামুনের কুমারী মেয়েটা এরকমভাবে পালিয়ে গেল, তো তোমরা আছো কি করতে? সংসারবাবু বলতো, আগে আমি গরিব লোক, আমি আর কি করতে পারি। মাধব দত্ত বলতেন, তুমি না হয় গরিব লোক, কিন্তু আমি তো আছি, আমাকে তো বলতে পারতে, আমি তো আর মারা যাইনি। কি যে বলেন আপনি, অমন অলক্ষণে কথা বলবেন না। সবাই তখন আহা উহু করে উঠত। নিতাই বাবু, গৌরীহর বাবু, প্রাণকেষ্ট বাবু, তারাও মনে কষ্ট পেত। বলতো, ছি 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 ছি, আপনার মুখে কিছুই বাধে না কর্তাবাবু। আজ মঙ্গলবার এমন অমঙ্গলে কথাটা বলে ফেললেন টপ করে। মাধব দত্ত রেগে যান, বলেন, তোমরা তাহলে ওই কথা নিয়েই থাকো। আর ওদিকে যে একটা বামুনের কুমারী মেয়ে বাড়ি থেকে চম্পট দিলে, সেই কথাটা কেউই ভাবছ না। তোমাদের মতো বন্ধু আমার থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। মাধব দত্তর মুখ গম্ভীর হয়ে গেল। আসল শুদ্ধ লোক দম আটকে বসে রইল। নরহরিবাবু অ্যাটর্নি মানুষ, অনেকক্ষণ ধরে একটু ফাঁক খুঁজছিলেন। এবার ব্যাপার দেখে তিনি আর সাহস পেলেন না। আস্তে আস্তে কাগজপত্র গুটিয়ে উঠলেন। পরের দিন বেলা 12টার মধ্যেই প্রবেট নিতে হবে হাইকোর্টে। খুবই জরুরি কাজ। কিছুই হলো না। 3.5 লাখ টাকার আদ্যশ্রাদ্ধ হবার জোগাড়। কি করবেন কিছুই ঠিক করতে পারলেন না। আস্তে আস্তে জুতোটা পায়ে দিয়ে বেরিয়ে গেলেন। হেমদাবাবুও উঠলেন। তার লোয়ার কোর্টের কেস। এক লটে 40টা ভাড়াটে বাড়ির সেল ডিডের জন্য তিনি কদিন ধরে ঘোরাঘুরি করছেন। কিছুতেই আর মাধব দত্তর ফুরসত হচ্ছে না। আজকেও হলো না। গল্প এমন জমে গেছে যে আর ভরসা নেই। আবার কাল ট্রাই করতে হবে। ঘর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। যারা পাওনাদার তারাও একে একে চলে গেল সব। তখন শুধু রইলেন সংসারবাবুর দল। সন্ধে হয়ে এসেছে বেশ। অনেকক্ষণ তামাক টানার পর মাধব দত্তর মুখ দিয়ে কথা বেরোলো। বললেন, তা মেয়েটার বয়স কত? আগে 16 হবে। 16? যেন চমকে উঠলেন মাধব দত্ত। শুধু চমকে উঠলেন না, রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। বললেন, 16 বছরের ব্রাহ্মণ কুমারী মেয়ে বাড়ি থেকে উধাও হয়ে গেল, আর তোমরা সব উজবুকের মতো মুখ বুজে বসে রইলে। এতক্ষণে সংসারবাবু সবিনয় নিবেদন করলেন। বললেন, একেবারে যে মুখ বুঝেছিলাম তার কিন্তু নয় কর্তাবাবু, খোঁজ খবর নিয়েছি বই কি। তা খোঁজ খবর নিয়ে ফয়দা কি হলো শুনি? যদি মেয়েটার পাত্তাই না পেলে তো অমন খোঁজ খবরের ফয়দা কি? আগে খোঁজ পেয়েছি। মাধব দত্ত গড়গড়ার নলটা সরিয়ে সোজা হলেন। বললেন, পেয়েছ? কোথায় আছে? আগে হাটখোলার এক টিনের বস্তিতে।
তাহলে খোঁজ পেয়েছো? তখন আর চুপ করে বসে থাকা যায় না। 16 বছরের ব্রাহ্মণ কুমারী মেয়ে। সেই রকমই সাব্যস্ত হলো। আর বেশি দেরি করা উচিত নয়। অনাথা 16 বছরের মেয়ে হাটখোলার বস্তিতে অভিভাবকহীন অবস্থায় থাকবে তা তো হতে পারে না। সংসারবাবুর দলও কোঁচা চাদর গুছিয়ে উঠে পড়লেন। গাড়ি জোতা হলো, জিনিসপত্র দেওয়া হলো। মাধব দত্ত বললেন, চলো চলো, দেরি হয়ে গেল আবার। তোমরা এমন সব বেয়াক্কেলের মতো কাজ করো। সংসারবাবু, নিতাইবাবু, গৌরীহরবাবু, প্রাণকৃষ্ণবাবুও উঠলেন গাড়িতে। দারোয়ান উঠল, পেয়ারের খানসামা আদালত আলী উঠল। সদলবলে রুক্মিণী উদ্ধারের পালা আরম্ভ হলো। গাড়িতে উঠবার আগে মাধব দত্ত একবার চারিদিকে দেখে নিলেন। বললেন, ওরে আদালত, সবাই উঠেছে তো? হুজুর, সীতাপতিবাবু উঠছেন না। কেন হে সীতাপতি, তুমি উঠছো না কেন? তোমার আবার কি কাজ? সীতাপতিবাবু মোসাহেবদেরই একজন। বেশ বাবরি চুল, কোঁচানো ধুতি, চাদর, তারও লপেট চেহারা। তিনিও সংসারবাবুদের সঙ্গে একদিন আরম্ভ করেছিলেন। আসরের একজন নিয়ম করা সভ্য হয়ে গেছেন। সীতাপতিবাবু বললেন, আমার একটা মুজরো আছে এখন। মুজরো? আগে হ্যাঁ করতে বাবু, একজনের ফটো তুলতে হবে। মাধব দত্ত একটু অবাক হয়ে হলেন। সীতাপতিবাবুর ফটোগ্রাফিক ব্যবসা ছিল এককালে। খুব ভালো ছবি তুলতে পারতেন। সকলের ছবি তুলে দিয়েছেন। মাধব দত্তর মোসাহেব ফটো তুলেছেন। মাধব দত্তর বাগান বাড়ির নানা রকম ছবি, মেয়ে মানুষের ছবি, নৈশ কীর্তিকলাপের ছবি, সেই সব ছবি আদালত আলীর কাছে গচ্ছিত আছে। সেই সব সাধারণত প্রকাশ্যে বার করবার মতো নয়। বলতে গেলে সীতাপতিবাবু সে ব্যবসা ছেড়েই দিয়েছে। শ্যামবাজারের দোকানও উঠে গেছে। এখন সীতাপতিবাবুকে বেকারই বলা চলে। সেই বেকার লোকের কাজের কথা শুনে একটু অবাক হয়ে গেলেন মাধব দত্ত। একটু হাসলেন গোফের ফাঁকে। বললেন, তুমি খুব কাজের মানুষ হয়ে গেলে দেখছি সীতাপতি। আগে কাজের মানুষ আর হতে পারলুম কই। ভালো ভালো, এবার গেরুয়া পরে লোটা কম্বল নিয়ে সন্ন্যাসী হয়ে যাও। তা সন্ন্যাসী হয়ে যাবার মতোই অবস্থা সীতাপতিবাবুর। সবাই কথাটা শুনে হাসল। মাধব দত্তর হাসির কথাতে হাসাই নিয়ম। সেই নিয়মই সবাই মেনে আসছে বরাবর। সংসারবাবু হাসলেন, নিতাইবাবু হাসলেন, গৌরীহরবাবু হাসলেন, প্রাণকৃষ্ণবাবুও হাসলেন। সীতাপতিবাবু নিজেও হেসে একটু সায় দিলেন মাত্র। গাড়িতে উঠে মাধব দত্ত বললেন, দেখলে তো চাটুর্যে, সীতাপতি দিন দিন কেমন বেরসিক হয়ে উঠছে। আগে বেরসিকের বেহদ্দ। সীতাপতির জন্য দুঃখ হয় আমার, জানো হে। গৌরীহরবাবু বললেন, দুঃখ তো হবারই কথা স্যার। বউ নেই, ছেলে মেয়ে নেই, ব্যবসাটা ছিল তাও লোপাট হয়ে গেল। সেদিন হাটখোলার টিনের বস্তিটার মধ্যে রুক্মিণী উদ্ধার হলো কি হলো না তা শেষ পর্যন্ত আর কেউ জানল না। জানল শুধু সংসারবাবু, নিতাইবাবু, গৌরীহরবাবু, প্রাণকেষ্টবাবু। আর জানল আদালত আলী। তার পরদিন যখন মাধব দত্ত বাড়ি ফিরলেন তখন সকাল হব হব। আদালত আলী গাড়ি থেকে 2 হাতে জাপটে ধরে তাকে নামিয়ে নিলে। মাধব দত্ত তখন আর জ্ঞান থাকবার কথা নয়। পকেটের চেক বইটা সাবধানে তুলে রেখে দিতে হয় আদালতকে। সেই তখন যে শোবেন, আবার উঠবেন বেলা গড়িয়ে গেলে, বিকেল 4টে নাগাদ। তখন আবার আসবে সব মোসাহেবরা। আর আসবেন অ্যাটর্নি নরহরিবাবু আর হেমদাকান্তবাবু। আর যারা সকাল থেকে বসে আছে মাধব দত্তের সঙ্গে দেখা করতে, তারা তো বসে আছেই। আর সকলের পেছনে আসবে সীতাপতিবাবু। তারপর মাধব দত্ত যখন রোজকার মতো শিব পুজো সেরে আসরে বসবেন, তখন নরহরিবাবু কাগজপত্র নিয়ে প্রথমে নমস্কার করবেন, এগিয়ে যাবেন সামনের দিকে। হাইকোর্টের প্রবেটের কেসটায় কোনো রকমে দিন পেছিয়ে নিয়েছেন। হেমদাকান্তবাবু এক লটে 40টা ভাড়াটে বাড়ির ট্রান্সফার ডিটটা বাগিয়ে ধরবেন। আদালত আলী তামাক ফরাসি এগিয়ে দেবে। সংসারবাবু গল্প আরম্ভ করবেন। কাগজপত্র নামমাত্র দেখতে দেখতে হঠাৎ একবার জিজ্ঞাসা করবেন,
তারপর তারপর কি হলো হে চাটুজ্জে? আর সংসারবাবু বলবে, তারপর আর কি হবে, মেয়েটা বিধবা হলো। মাধব দত্ত কাগজপত্রের দিকে চোখ রেখেই বলবেন, বিধবা হলো মানে? আগে বিধবা হলো মানে অনাথা হলো। তা কে আছে অনাথার? আগে কে আর থাকবে, কেউই নেই। তাহলে কে দেখছে এখন? কে আর দেখছে, ভগবান। যার কেউ নেই তার তো ভগবান আছে। মাধব দত্ত রেগে গেলেন, বললেন, ভগবান মানে? তোমাদের তো ওই দোষ, সব কাজ ভগবানের ওপর ছেড়ে দিয়ে তোমরা নিশ্চিত। এদিকে একজন অনাথা বিধবা অসহায় অবস্থায় পড়েছে, আর তোমরা থাকতে কিনা বিধবার একটা গতি হবে না? তা মেয়েটার বয়স কত? আগে কত, আর এই 18-19 হবে, ছেলে মেয়ে তো হয়নি। মাধব দত্ত গড়গড়ার নলটা তখন ছুঁড়ে ফেলে দেন। সর্বনাশ করেছে। এই 18-19 বছর বয়সের নিঃসন্তান অনাথা বিধবা মেয়ে, সে কি আর এতক্ষণ আছে? এতক্ষণে বোধ হয় যা হবার তা হয়ে গিয়েছে। আগে আমরা গরিব লোক, আমরা আর কি করতে পারি বলুন? সংসারবাবু বললেন। মাধব দত্ত বলবেন, তা আমি তো আর মরিনি, আমাকে একবার বলবে তো কত টাকা লাগবে? আগে টাকা দিলে সাধভূতে লুটে পুটে খাবে, তার চেয়ে আপনি নিজেই একবার চলুন। তার দুঃখ দেখলে আপনিও চোখের জল রোধ করতে পারবেন না। তা তাই চলো, এইসব নানান ঝঞ্ঝাটে দেখছি কাজকর্ম হবার আর উপায়ই নেই। এইসব বলেই মাধব দত্ত উঠবেন। অ্যাটর্নি নরহরিবাবু তখন বেগতিক দেখে কাগজপত্র গুটিয়ে উঠে পড়বেন। হাইকোর্টের প্রবেটের কেসটা আরও দিন কত ঠেকিয়ে রাখতে হবে। হেমদাকান্তবাবুও গতিক সতিক দেখে সরে পড়বেন। এক লটে 40টা ভাড়াটে বাড়ির ট্রান্সফার ডিটটা নিয়ে তার হয়েছে জ্বালা। 1 মাস এই হুজ্জুত চলছে, কবে যে কর্তাবাবুর ফুরসত হবে তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তখন আদালত আলীর কাজের পালা। মাধব দত্ত তখন জামা কাপড় বদলে গাড়িতে উঠবেন। গাড়িতে উঠবার মুখে একবার জিজ্ঞাসা করবেন, ওরে আদালত, সব উঠেছে তো গাড়িতে? তারপর খেয়াল হবে একবার, বলবেন, সীতাপতি, সীতাপতিকে তো দেখছি না। আগে সীতাপতি বাবুর আজ শরীরটা ভালো নেই। কেন? সংসারবাবু বলবেন, আগে সীতাপতি আজকাল ওই রকম বেরসিক হয়ে যাচ্ছে দিন দিন। মাধব দত্ত বলবেন, তা সীতাপতিকে একবার ডাকো তো। সীতাপতি সামনে আসবে, বলবে, আজ আমি আর যেতে পারবো না কর্তাবাবু, বড় জড়িয়ে পড়েছি। আবার তোমার ফটোগ্রাফি নাকি? আগে ফটোগ্রাফির কাজ কি আর রোজ রোজ পাই? তাহলে তো বেঁচে যেতুম। আমার দোকানিতে উঠে গেছে, মামলা করে খুড়োরা একেবারে পথে বসিয়ে দিয়েছে আমাকে। তা করছো কি এখন? কোথায় যাচ্ছ? আগে রাস্তায়। তারপর মাধব দত্ত সাঙ্গপাঙ্গ নিয়ে গাড়ি ছেড়ে দিতেন। আজ রুক্মিণী উদ্ধার, কাল অনাথা বিধবার উপকার, এমনি একটা না একটা লেগেই থাকতো। ফোরে পুকুরের পাড়ার লোক দেখত মাধব দত্তর গাড়িটা সন্ধে নাগাদ বেরিয়ে যায় আর পরের দিন ভোরবেলা ফেরে। একদিন লক্ষ্য করে দেখে দলের লোকজন সবাই ঠিক তেমনই আছে, শুধু একজন কমে গেছে। মাথায় বাবরি চুল, শৌখিন পাঞ্জাবি ধুতি পরা সীতাপতিবাবুই নেই শুধু সঙ্গে। মাধব দত্ত বলেছিলেন, তুমি তাহলে এখানেই থাকো, দক্ষিণে রাস্তাবল বাড়ির নিচের ঘরখানাতেই আস্তানা নাও। কথা ছিল যতদিন একটা ব্যবস্থা না হয় ততদিন সীতাপতি ওখানেই থাকবে। কিন্তু মামলার পর মামলা, ঝঞ্ঝাটের পর ঝঞ্ঝাট এসে গেল যে আর হয়ে উঠল না। আস্তাবলের নিচের ঘরখানায় সীতাপতিবাবু থাকতে লাগলো সেই থেকে। সে আজ বছর 40 আগেকার কথা। একাদিক্রমে এত বছর থাকবার পর সীতাপতিবাবু তখন একেবারে ঘরের লোক হয়ে গেছে, একেবারে ঘরোয়া মানুষ। সীতাপতিবাবু সকালবেলা উঠে ভিস্তিখানায় গিয়ে সাবান দিয়ে কাপড় জামা কাচতে বসে, গামছাটা পরে স্নান করে নেয়, সেই ভিজে ধুতি পাঞ্জাবি গেঞ্জি আবার বাগানের তারে গিয়ে রোদে শুকোতে দেয়। মাধব দত্তর তখন মাঝরাত্রির। স্নান করে ছোট ঘরখানার মধ্যে বসে থাকে। তারপর সামনে দিয়ে কেউ গেলে তো জিজ্ঞাসা করে, ভূষণ, ও ভূষণ,
ভূষণ সেরেস্তার লোক, কাছে এসে দাঁড়ায়, বলে, কি বলছেন? 12টা বাজলো, এখনো ভাত দিচ্ছে না কেন? একবার দেখে আসতে পারো হে। ভূষণ চলে যায়। অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ আর খবর দিতে আসে না। সীতাপতিবাবু ঘরের বাইরে এসে পায়চারি করে। তখন কচুয়ান সহিসদের উনুনে ভাত চড়েছে। তারা তখন বাটনা বাটছে, মাছ কুটছে। সীতাপতিবাবু গিয়ে কাছে দাঁড়ায়। খিদেই তখন পেট চোঁচো করছে সীতাপতিবাবুর। তিনি ডাকে, ও কাশেম, কাশেম। কি বাবুজি? তোমরা তো বেশ আরাম করে ভাত খাবে, আর আমাকে যে এখানে খেতে ডাকছো না হে? কাশেম আর কি করবে? কাশেমের কিছু করার নেই। রান্নাবাড়ি ভেতরে, সেখানে মুসলমান যাবার নিয়ম নেই। 12 বাড়ির লোক সেখানে ঢুকতে পারবে না। রান্নাবাড়ির সামনে বারান্দায় বসে খেতে হবে। ঠাকুর আলগোছে ভাতের থালা দিয়ে যাবে সকলকে। কাশেম বলে, তা আজকে আপনার এত সকাল সকাল খিদে পেল যে বাবুজি? কোথায় সকাল সকাল? সকাল হবে সেই আবার কালকে। কটা বেজেছে খেয়াল আছে? সীতাপতিবাবু পায়চারি করতে করতে আবার কাছে আসে, বলে, একটা কাজ করতে পারবে কাশেম? মেহেরবানি করে একটা কাজ করতে পারবে? কি কাজ বাবুজি? একবার আদালতকে ডেকে দিতে পারবে? আদালতে সর্বত্র গতি। আদালত আলীর খাতির সর্বত্র। মাধব দত্তর খাস খানসামা। সে বললে কারোর না বলার জো নেই। তাকে পেলেও কাজ হতো। কাশেম বললে, বাবু, সে তো ঘুমোচ্ছে, এখন থেকে কোথায় পাবেন? সে তো কর্তাবাবুর সঙ্গে সারা রাত হাট খোলায় ছিল। মাধব দত্তর খাস খানসামা আদালত। বাবু ঘুমোচ্ছে, সুতরাং সেও এই সময়টা ঘুমিয়ে নেবে। তারও এই সময় কোনো কাজ নেই। সীতাপতিবাবু রান্নাবাড়ির দিকে হাঁ করে চেয়ে থাকে। কেউ তো ডাকতে আসছে না। অন্যদিন বনমালী ডাকতে আসে। পায়ে পায়ে রান্নাবাড়ির দিকে এগিয়ে যায় সীতাপতিবাবু। আস্তাবল বাড়ি থেকে বেরিয়ে ভিস্তিখানা, তারপর একটা সরু খিড়কি। খিড়কির দরজার সামনে গিয়ে সীতাপতিবাবু ডাকে, ও বনমালী, বনমালী। বনমালী অনেকক্ষণ পরে হাজির হয়, বলে, কি? এই যে বাবা বনমালী, আজকে খাবার দিতে এত দেরি যে? এখনো রান্না হয়নি, হলেই ডাকবো। সে কি রে বাবা, এখনো রান্না হয়নি? আমার যে খিদে পেয়ে গেছে রে। এই দেখ, আমার পেটটা দেখ। বলে সীতাপতিবাবু পেটটা হাত দিয়ে দেখায়। বলে, এই দেখ আমার পেটটা একেবারে বেয়ালার মতো হয়ে গেছে, দেখছিস কি খিদে পেয়েছে? বনমালী দেখে, কিন্তু গা করে না। বলে, তা কি করব বাবু, রান্না না হলে কি করে খেতে দেব? তা ভাতও কি হয়নি? শুধু ভাত আর ডাল হলেই তো হলো। শুধু ডাল ভাতই দে। আর যে পারি না, আর পারি না বাবু আপনার সঙ্গে বাজে কথা বলতে। বনমালী রেগে যায়। সত্যি বনমালীর অনেক কাজ। সীতাপতিবাবুর সঙ্গে বকবক করলে তার চলে না। সে দরজাটা ভেজিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। এদিকে সীতাপতিবাবু ব্যাকুল হয়ে ডাকেন, ওরে বনমালী, যাস নে বাবা, শোন শোন, কথা শোন, বড় খিদে পেয়েছে বনমালী। কিন্তু তখন কোথায় বনমালী, কোথায় কে? এমন ব্যাকুল সুরে শ্রী মধুসূদন বনমালীকে ডাকলেও তিনি ভক্তের ডাকে হয়তো সাড়া দিতেন। কিন্তু দত্তবাড়ির বনমালীর হৃদয় বড় কঠোর। তার কাছে মন পাওয়া বড় শক্ত। সে অত সহজে খুশি হয় না। সীতাপতিবাবু আবার নিজের ঘরে গিয়ে মাদুরের ওপর চিৎপাত হয়ে শুয়ে পড়ে। তারপর উপুড় হয়ে পেটটা মাটিতে চেপে ধরে। তারপর ছটফট করতে থাকে। 40 বছর আগে কিন্তু প্রথম প্রথম এমন ছিল না। সেই 40 বছর আগে যখন সীতাপতিবাবু প্রথম এই বাড়িতে এসেছিল, তখন তার আত্মীয় স্বজন কেউ নেই। কাকা জ্যাঠারা মামলা করে বাড়ি আলাদা করে নিয়েছে। পৈতৃক বাড়িও ছাড়তে হয়েছে। একটা ফটো তোলার দোকান ছিল। ভালো ফটোগ্রাফার হিসেবে নামও ছিল। সেই সময়ই মাধব দত্তবাবুর বাগান বাড়িতে ফটো তুলতে যেতে হতো। আর সেই সময় থেকেই কেমন করে যেন দলের মধ্যে ঢুকে পড়েছিল সীতাপতিবাবু। সেই সময় থেকে নিরম করে বিকেলবেলা মাধব দত্তর আসরে সেজে গুজে এসে বসতে হতো।
তার কথায় সায় দিতে হতো, হাসলে হাসতে হতো, হাই তুললে হাই তুলতে হতো, মাধব দত্ত কাশলে কাশতেও হতো। তারপর আনুষঙ্গিক যা কিছু সবই পালন করতে হতো আর সকলের মতোই কুঁচিয়ে ধুতি পরে গিলে করা পাঞ্জাবি গায়ে দিতে হতো, উড়ুনি পাকিয়ে গলায় জড়াতে হতো, বাবরি চুলে ঢেউ খেলাতে হতো। চেহারাটা ছিল সুপুরুষের মতো, ফর্সা পাকা আমের মতো, সরু কাঁকড়া বিছের মতো গোঁফ। মাধব দত্তের পাশে মানাতেও চমৎকার। কিন্তু কপাল ভালো নয়, তাই একদিন মামলা মোকদ্দমায় জেরবার হয়ে গেল। বাড়ি গেল, ভিটে গেল, কারবার গেল। শেষকালে মাধব দত্ত রাস্তাবল বাড়ির নিচে এসে আশ্রয় নিতে হলো। খেতে বসে সীতাপতিবাবু বললে, ও বনমালী, আর দুটো ভাত দিতে বলতো বাবা। ঠাকুর এসে আবার ভাত দিয়ে যায়। তিনি বলেন, আর একটু ডাল দিতে হবে ঠাকুর। আবার ভাত আসে, আবার ডাল। ভাত বেশি হয়ে যায় তো ডাল কম পড়ে, ভাত কম পড়ে তো তরকারি বেশি হয়ে যায়। সেই তরকারি ওঠাতে আরও ভাত দরকার হয়। এমনি করে ভাত ডাল তরকারি নিয়ে যখন খাওয়া হয়ে যায় তখন খানিকক্ষণ বসে থাকেন সীতাপতিবাবু। বলে, একটু বসি এখানে বনমালী, বুঝলি, এখানে একটু বসে থাকি। বনমালী রেগে যায়, বলে, আপনি উঠলে তবে তো জায়গা খালি হবে, আপনি উঠুন। দাঁড়া বাবা, একেবারে যে মার মুখ হয়ে আছিস সারাক্ষণ, দেখছিস খাওয়াটা বেশি হয়ে গিয়েছে, আমি তো নড়তে পারছি না। অত বেশি খান কেন? হ্যাঁ, তখন তো কেবল আর একটু ভাত দাও ঠাকুর, ডাল দাও ঠাকুর, তাই করে যাচ্ছেন। তা খিদে পেলে খাবো না? পেট খালি রেখে মানুষ উঠতে পারে? তুই যে কি বলিস তার ঠিক নেই। তুই তো দেখছি মানুষ খুন করতে পারিস। তুই আমাকে কোন দিন না খেতে দিয়ে মেরে ফেলবি দেখছি। তা এই বনমালী তখন এরকম ছিল নাকি 40 বছর আগে? এই বনমালী তখন খাতির দেখে কথা বলতো সীতাপতিবাবুর সঙ্গে, সময় মতো খেতে ডাকতে আসতো। 12টা না বাজতেই বনমালী এসে ডাকতো, ও সীতাপতিবাবু, সীতাপতিবাবু। সীতাপতিবাবুর তখন স্নানে সারা হয়নি, বসে বসে নিজের ঘরখানার ভিতরে তামাক খাচ্ছে। এ কি, ভাত খাবেন না আজ? এত সকাল সকাল ভাত? তামাক খাচ্ছি যে বাবা। ও তামাক পরে খাবেন খন, ভাত খেয়ে নিন, বেলা করে খেলে পিত্তি পড়বে। তখন বনমালীর কত খাতির, ভাত খেতে বসেও তাকাতা। বনমালী বলতো, আরও দুটো ভাত নিন বাবু, ওই কটি ভাত খেয়ে থাকবেন কি করে? জোর করে খাওয়াতো তখন বনমালী। আবার বাড়ির ভিতর থেকে পান আসতো, মশলা আসতো। মাধব দত্তর পেয়ারের বাবু ছবি তুলে দিত চাকর ঠাকুরদের, নিজের খরচে ছবি তুলে সকলকেই বিলত সীতাপতিবাবু। তাতে চাকর বাকররাও তুষ্ট থাকত। ঠাকুর বেশি করে মাছ দিত, ডাল দিত, মাঝে মাঝে আবার দইটা মিষ্টিটাও দিত। আর তাছাড়া তখন দত্তবাড়ির অবস্থাও ভালো ছিল। মাধব দত্তর তখন 2 হাতে পয়সা আসছে। আর সেই সব দিনকালও ভালো ছিল। মাছ আসতো, ঘি আসতো বাড়িতে মন মন। পুজোয়, দোলে, দুর্গোৎসবে সকলকে কাপড় উড়ুনি দেওয়া হতো। সেই সব এলাহি কাণ্ড ছিল তখন। মাধব দত্ত তো বাড়িতেই থাকতেন না। আজ হাটখোলা, কাল বরানগর, পরশু শ্রীরামপুর, এমনি চলতো তার ফুর্তির বহর। সংসারবাবুদের দল শ্রীরামপুরের রথের মেলা থেকে ফুর্তি করে বেরিয়ে একেবারে গঙ্গা পেরিয়ে খড়দায় চলে যেতেন। সেইখানেই রাত কাটিয়ে ফিরতেন ভোরবেলা। তারপর দিন হয়তো যেতেন বদ্যিবাটি, আবার তারপর দিন ফরাসডাঙ্গা। যেদিন দূরে যেতেন সেদিন আর ঘোড়ার গাড়ি যেত না। ঘোড়ার গাড়ি যেত বাবুঘাট পর্যন্ত। বাবুঘাট থেকে নৌকো ছাড়ত হৈ হৈ করে। আদালত আলী তামাক সাজাচ্ছে, গেলাস সাজাচ্ছে। এক চুমুক গেলাসে ঠোঁট ঠেকিয়েই তামাক টানতে টানতে মাধব দত্ত বলেন, তারপর কি হলো হে চাটুর্যে? সংসারবাবু বলে, তারপর এই পুঁটি বললে তার নাকি একাদশী। মাধব দত্ত ভারী রস পেলেন কথাটায়, বললেন, পুঁটি হাসালে তো, পুঁটিরও একাদশী? তা একাদশীতে না হয় মাছ মাংস খেতে নেই, না হয় ভাত তরকারি খেতে নেই, তা বলে মাল খেতে দোষ কি? আগে ওই বলে কে? আমি তখন বললাম, মাল না খেলে কি ফুর্তি হয় বাবা? আমরা মাল খাবো আর তুমি নিরম্বু উপোস করে থাকবে, তাতে মেহফিল জমবে কেন শুনি?
গৌরীহরবাবু বললেন, আর তাছাড়া পয়সা খরচ করে ফুর্তি করব, তাতে আবার মেয়ে মানুষের মেজাজ মানবো কেন স্যার? প্রাণকেষ্টবাবু বললে, আগে ছোট লোকের মেয়ে মানুষ তো ফুর্তির কায়দাই এখনো শেখেনি, অথচ এই লাইনে এসেছে। মাধব দত্ত নল থেকে মুখ তুলে হঠাৎ বললেন, আরে এ সেই পাঁচই দেখে ফুর্তি করার মতন আর কি। সবাই হাসল মাধব দত্তের কথায়, হেসে গড়িয়ে পড়ল। মাধব দত্ত হঠাৎ বলে উঠলেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হে। কি বুদ্ধি স্যার? আমি বলি কি, খড়দায় গিয়ে আর কাজ নেই, তার চেয়ে ওই পুঁটির বাড়িতে গিয়েই আজ একাদশীর নিশি পালন করা যাক, কি বলো? সবাই আবার হৈ হৈ করে উঠল। সে হাসির আওয়াজে এপার ওপারের লোক পর্যন্ত চমকে চেয়ে দেখলে তখন নৌকোর মুখ ফিরেছে, আর নৈহাটি যাওয়া হলো না। ফরাসডাঙ্গার পুঁটির বাড়িতে যাওয়াই সাব্যস্ত হলো। ফরাসডাঙ্গার পুঁটির বাড়িতেই একাদশীর নিশি পালন হবে ঠিক হলো। ওদিকে তখন সীতাপতিবাবু নিজের ঘরে চুপ করে শুয়েছিল। পরে পুকুরে মাধব দত্তর বাড়িতে তখন মাঝরাত। কামিনী ফুলের একটা ঝাড় বাগানের মধ্যে ভারী গন্ধ ছড়াচ্ছে। বনমালী নিজে ডেকে নিয়ে গিয়ে খাইয়েছে। সেদিন রান্নাটা খেয়ে বেশ জুত হয়েছে, পেট ভরেছে। বনমালী আবার দই দিয়ে গেছে শেষ পাতে। সীতাপতিবাবু নিজেই অবাক হয়ে গিয়েছিল। হে কি রে বাবা, আবার দই কেন রে বনমালী? আগে আমরা তো হুকুমের চাকর, দই দেবার হুকুম হয়েছে। সীতাপতিবাবুর এবার কৌতূহল হলো, কার আবার হুকুম হলো দই দিতে? বাড়ির আদর ভুলেই গেছেন তিনি। সেই কতদিন আগে ছোটবেলায় বাপ মা বেঁচে থাকবার সময় সীতাপতিবাবু স্কুলে পড়তে যেত। শ্যামবাজারের মোড়ের মাথায় গাড়িতে করে পৌঁছে দিত গাড়োয়ান। এই মাধব দত্তের মতন না হোক, তাদের অবস্থাও ভালো ছিল। গাড়ি ছিল ঘরের, বাড়ি ছিল দুমহলা। কাজে কর্মে কলকাতার সব পরিবারই আসা যাওয়া করত তাদের বাড়িতে। এক ডাকে সবাই চিনত তাদের। তারপর বড় হবার সঙ্গে সঙ্গে সব রং ফিকে হয়ে আসতে লাগলো। গাড়ি ঘোড়া গেল, বাড়িটা ছিল আর দোকানটা ছিল, ছবি তোলার দোকান। ছবি তোলায় নাম ছিল তার। বড় বড় লোকের বাড়ির লোক ছবি তুলেছে সীতাপতিবাবুর কাছে। পর্দানসীন বাড়ির মেয়েরাও তাকে ডেকে অন্দরমহলে নিয়ে গিয়ে ছবি তুলিয়েছে। এই যে সব দুধারের বাড়ি, এই পাকা দুতলা তিনতলা বাড়ির ভিতরেও একদিন যেত সীতাপতিবাবু। চেহারাখানা ভালো ছিল, ফর্সা রং, কোঁকড়ানো বাবরি চুল, পাতলা গিরে করা আদ্যির পাঞ্জাবি। সেই ছবি তুলতেই একদিন এসে মাধব দত্তর ফড়িয়া পুকুরের বাড়িতে দলে ভিড় করেছিলেন সীতাপতিবাবু। মাধব দত্ত তখন বলেছিলেন, বাহ, বেড়ে ছবি তুলেছ তো হয়ে। সেদিন সবাই তারিফ করেছিল তার। তা নৈহাটিতে আজ যেতে পারবে আমাদের সঙ্গে? নৈহাটিতে? তোমার কোনো অসুবিধা হবে না সেখানে, আমরা সবাই যাব। এই যে সংসারবাবু, গৌরীহরবাবু, নিতাইবাবু, প্রাণকেষ্টবাবু, সবাই যাব। খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে, যা খেতে চাও তাই খাবে। আর যদি মাল খেতে আপত্তি থাকে তো। নৈহাটিতে তখন মাধব দত্তর অষ্টম পক্ষের মেয়ে মানুষ সবে সংসার পেতেছে, তারই ছবি তুলতে হবে সদল বলে। সীতাপতিবাবু এই দলের সঙ্গে সেই প্রথম নিশি পালন। এই নৈহাটির পর খড়দা, খড়দার পর বরানগর, বরানগরের পর শ্রীরামপুর, শ্রীরামপুরের পর বৈদ্যবাটি, আর বৈদ্যবাটির পর ফরাসডাঙ্গা। তখন আর তার কারবার কে দেখে? দোকান দেখবার সময়ই হয় না তার। বাড়িতে সময় মতো খেতে যাবারও ফুরসত হয় না। হৈ হৈ করতে করতে গাড়ি ছোটে, পানসি চলে, আর মেহফিল হয়। তারপরেই হঠাৎ বজ্রাঘাতের মতো মামলা শুরু হলো কাকা খুড়োদের সঙ্গে। সম্পত্তি নিয়ে ভাগাভাগির মামলা। একেবারে নিরাশ্রয় হয়ে পড়লেন তিনি। সেই থেকেই তার পৈতৃক বাস উঠিয়ে এইখানে চলে আসা। মাধব দত্ত প্রথম প্রথম বলতেন, তুমি এই বয়সেই বেরসিক হয়ে পড়লে সীতাপতি। সীতাপতি বলতো, আমি মানুষের সমাজের বার হয়ে গেছি স্যার। তা তুমি কি একেবারে শুক্রাচার্য বনে গেলে নাকি এবার? আগে সে হলে তো বেঁচেই যেতাম স্যার।
তারপর যখন সবাই গাড়ি হাঁকিয়ে চলে যেতেন তখন সীতাপতিবাবু একলা নিজের ঘরটিতে গিয়ে বসত, কিংবা চিৎপাত হয়ে শুয়ে পড়তো নিজের তক্তপোষে। সেই যতক্ষণ না বনমালী এসে খেতে ডাকে ততক্ষণ। মাথার মধ্যে এলোপাথারি চিন্তা ভাবনাগুলো জট পাকাতো আর জট ছাড়াতো। তারপর খাওয়া দাওয়ার পর আবার সেই রকম। হঠাৎ একদিন এক কাণ্ড হলো। বাইরে থেকে কে যেন দরজায় টোকা মারলে। কে কে? কেউই না, কেউ সাড়া দিলে না। সীতাপতিবাবু স্পষ্ট শুনেছিল কে যেন দরজায় টোকা দিলে। আস্তে আস্তে উঠলে সীতাপতিবাবু, উঠে দরজার খিল খুললে। কেউ কোথাও নেই। কাশেম মাধব দত্তের সঙ্গে গাড়ি চালিয়ে বাইরে গেছে। শুধু ঘোড়াগুলোর মুখে দড়ি বাঁধা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবর কাটছে। বাগানের কামিনী গাছের ঝাড়টা ভূতের মতন চুপ করে মধ্যিখানে জিরোচ্ছে। এপাশে মাধব দত্তর বৈঠকখানা, রান্নাবাড়ি, তার ওপাশে অন্দরমহল, সমস্ত অন্ধকার। বনমালীরা ঘুমোচ্ছে। শুধু 12 মহলের গেটের মাথায় একটা বাতি জ্বলছে। ওটা সমস্ত রাত অমনি করে ঠায় জ্বলবে। সীতাপতিবাবু আবার ঘরে ঢুকল। ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে তক্তপোষের ওপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল। তখন মাধব বোধহয় বড়ানাগরে কি খড়দায় কিংবা পুঁটির বাড়িতে একাদশীর নিশি পালন করছেন। সঙ্গে আছেন তার মোসাহেবরা। পরের দিন সকালে উঠে চান করতে গিয়ে সরলার সঙ্গে দেখা। হ্যাঁ গো, ও সরলা। সরলা ঘুমটা টেনে পাশ করে সরে দাঁড়ালো। সীতাপতিবাবু তখন গামছা পরেছে, তেল মেখেছে। বললে, কাল রাত্রিরে তুমি ডাকছিলে নাকি গো? আমি? কই না তো, আমি তো ডাকিনি বাবু। সরলা ঘোমটাটা আরেকটু টেনে নামালে মুখের ওপরে। বেশ জোয়ান চেহারার মেয়ে মানুষ সরলা। পান খায়, নাকে রসকলি আঁকে, চুলে তেল মেখে সিঁথি কাটে। দত্তবাড়ির অনেক কালের ঝি, অন্দরমহলের খাস ঝি। সীতাপতিবাবু বললে, এই তখন মাত্র খেয়ে এসে চিৎপাত হয়ে শুয়েছি তক্তপোষের ওপর, এমন সময় মনে হলো কে যেন ডাকলে। সে কি বাবু, আমি কেন ভদ্রলোককে ডাকতে যাব রাত্রির বেলা? আমার বাবু অমন স্বভাব চরিত্রের নয়। না না, আমিও তো তাই ভাবছিলাম। সরলার তো স্বভাব চরিত্র জানি, সে কেন ডাকতে যাবে অমন করে? আমারই মনে হয় ভুল হয়েছে। আর কারোর গলা শুনেছেন হয়তো, হয়তো ওই সৌরভী মাগির কাজ। সৌরভী? সৌরভীকে? আগে ওই সৌরভীকে চেনেন না? ওই যে কাঁচ পোকা রঙের শাড়ি পরে পাছা দুলিয়ে বেড়ায়, নাকে নথ পরে। ও মাগি দেখতে ওই রকম, কিন্তু ভিতরে ভিতরে ছেনাল। সীতাপতিবাবু আর ঘাঁটালে না। দত্তবাড়ির ঝিরাও এক একজন রায় বাঘিনী। যখন রান্নাবাড়িতে ঝগড়া শুরু করে গলা ছেড়ে, তখন কাক চিল পর্যন্ত তিষ্ঠতে পারে না সেখানে। সীতাপতিবাবু যখন খেতে বসে, তখনই এক একদিন শুরু হয়ে যায়। তখন আর গোলমালে কান পাতা যায় না। তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পালিয়ে আসে। জোয়ান জোয়ান মেয়ে মানুষ হাত পা তুলে গলা ফাটিয়ে চিৎকার করে। মাধব দত্ত সকাল থেকে ঘুমোয় বারবাড়িতে। সেখানে তাদের গলার আওয়াজ পৌঁছয় না, কিন্তু টের পায় ভিতর বাড়ির লোক। 100টা ঝি আর 100টা চাকর তখন উঠোনে এসে জড়ো হয়। এক এক দল এক এক দিকে, প্রায় হাতাহাতি চুলোচুলি হবার জোগাড়। তখন বনমালী কোথা থেকে একটা লাঠি নিয়ে এসে সবাইকে তাড়িয়ে বেড়ায়। তখন সবাই শান্ত হয়। তখন আবার উঠে যে যার কাজে চলে যায়। আবার সব থেমে যায়। সীতাপতিবাবু বলে, এগো বনমালী, তোমাদের বউরানী কিছু বলে না এইসব হইচই গোলমাল? সত্যি তো, অন্দরমহলে এতগুলো ঝিকে শাসন করাও তো একটা দুরূহ কাজ। বনমালী বলে, আগে বউরানীর আশকারা পেয়েই তো হয়েছে সব এই রকম। এদের আগা পাঁচতলা বেত মারলে এরা সব শায়েস্তা হয়। তা বেত আর কে মারবে? বেত যে মারতে পারতো তার তো এখন মাঝ রাত্রির। একবার বেলা 12টার সময় আড়মোড়া ভেঙে পাশ ফিরেছিলেন, তখন হয়তো 1 কাপ চা গলায় ঢেলে দিয়েছে আদালত আলী। তা 40 বছর আগে এই রুটিন ছিল। এই রুটিনে চলতো ফড়িপুকুরের দত্তবাড়ির দৈনন্দিন কাজকর্ম। কিন্তু সীতাপতিবাবু তো জানতো না এই রুটিন বাঁধা জীবনেও একদিন ছেদ পড়বে। একদিন এই রুটিনের বাইরে
বরানগরের বলরাম বাবুর বাড়িতে গিয়ে তাকে রুটিনের পূর্ণচ্ছেদ টানতে হবে? সেদিন সৌরভী সোজা একেবারে ঘরে চলে এসেছে, একেবারে ঘরের ভিতরে। মাধব দত্তবাবু তখন সদল বলে বাইরে গেছেন যথানিয়মে। কাশেমরাও নেই। বেশ নিরিবিলি ঘর। তামাকের নেশাটায় বেশ ঝিম ধরেছে তখন মগজে। হঠাৎ সৌরভী এসে ঘরে ঢুকল। সীতাপতিবাবুর নেশা কেটে গেল। তাড়াতাড়ি উঠে বসে বললে, কে গো? আমি সৌরভী বলি। আমি তোমার কি এমন লোকসান করেছি বাবু? কি তোমার এমন পাকা ধানে মই দিয়েছি শুনি? ছি ছি, তুমি আমার লোকসান করতে যাবে কেন? তুমি আমার পাকা ধানে মই বা দিতে যাবে কেন? একই কথা। আমি নাকি তোমার বুকে সুড়সুড়ি দিয়েছি? হ্যাঁ, একই ঘেন্নার কথা। তাই কখনো কেউ দেয় তুমি আমার বুকে সুড়সুড়ি দিয়েছ? হ্যাঁ বাবু, তুমি যখন ঘরে এসে ঘুমোচ্ছিলে, আমি নাকি তখন চুপিসারে তোমার বুকে সুড়সুড়ি দিয়ে তোমাকে জাগিয়ে তুলেছি? ছি 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 ছি। সীতাপতিবাবু সংকোচে জড়সড় হয়ে গেল একেবারে। সৌরভী সমানে বলে চলল, সর্বনেশে মাগি, আমার নামে বদনাম দেওয়া। আমি পোতখালির নস্কর বাড়ির মেয়ে, পেটের দায়ে পরের ঘরে চাকরি করতে এসেছি। আমাকে বলে কিনা পর পুরুষের সঙ্গে ঢলানি করি। তারপর হঠাৎ সীতাপতিবাবুর হাতটা ধরে টানে, বলে, চলো তো বাবু, একবার চলো তো আমার সঙ্গে। মাগির সঙ্গে মোকাবিলা করি, মাগির মুখে খ্যাংরা ঘষে দিই একেবারে। সীতাপতিবাবুর হাত টানতে লাগলো সৌরভী। সীতাপতিবাবু তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করে উঠে দাঁড়িয়ে বললে, কোথায় যাব? কোথায় যেতে হবে আমাকে? চলো না, মাগির দেমাকে আমি দেখব। তবে আমার নাম সৌরভী দাসী, আমাকে বলে কিনা ছেনাল। সত্যি সত্যি সৌরভী সীতাপতিবাবুর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বাইরে। সীতাপতিবাবু যত আপত্তি করে সৌরভী তত হাত ধরে টানে। টানতে টানতে একেবারে ভেতরে নিয়ে গেল, রান্নাবাড়ির খিড়কি দিয়ে একেবারে উঠোনের মাঝখানে। সৌরভীর জোয়ান চেহারা, গায়ে অসীম ক্ষমতা। এই দেখে কি কাণ্ড বলো দেখিনি, কোথায় টেনে নিয়ে চললে আমাকে? তারপর যে কোথা দিয়ে, কোন সিঁড়ি দিয়ে ঢুকে কোন মহলের কোন ঘরে নিয়ে গেল তা সীতাপতিবাবু চিনতেও পারল না। সৌরভী তখন গজরাচ্ছে, অলো ও হারামজাদি সতেক কোয়ারি, আয় এদিকে, তো সরলা নাম আমি ঘুচিয়ে দেব। আমি পোতখালির নস্কর বাড়ির মেয়ে, আমাকে বলে ছেনাল। সীতাপতিবাবুর বুকটা তখন দূর দূর করছে। টানতে টানতে নিয়ে এসেছে একেবারে অন্দর মহলের ভিতরে। উঠোনেই লোক জমা হয়ে গিয়েছিল সৌরভীর কাণ্ড দেখে। কিন্তু সৌরভীর মুখের ওপর কথা বলে এমন সাধ্য কারো নেই। সৌরভীর গলার ঝাঁঝ শুনে যে যেখানে পেরেছে গা ঢাকা দিয়েছে তখন। কার ঘাড়ে কটা মাথা যে সৌরভীর মুখের সামনে দাঁড়াবে? সৌরভী তখনও চিৎকার করছে, অহারামজাদি, অসতেক্ষুয়ারি। সৌরভী, আমার হাত ছাড় দেখিনি, লাগছে আমার, হাত ছাড়। কি হলো রে? হঠাৎ যেন একটা অঘটন ঘটে গেল। সৌরভীর সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। সীতাপতিবাবু দেখলে পাশের ঘর থেকে কি একজন এসে ঢুকলো সেই ঘরে। আর সীতাপতিবাবুকে দেখেই একেবারে চট করে মাথায় ঘোমটা দিয়েই আবার পাশের ঘরে দৌড়ে সরে গেল। এক মুহূর্তের ব্যাপার, কিন্তু সীতাপতিবাবু পুরোপুরি চেহারাটা দেখে ফেলেছে ওই এক মুহূর্তের মধ্যেই। অপরূপ রূপ, মাথায় চওড়া করে খোপা বাঁধা, গলায় বিছে হার, সিঁথিতে মোটা করে সিঁদুর লাগানো। সীতাপতিবাবুর চোখ যেন জুড়িয়ে গেল দেখে। এমন রূপ মানুষের হয়? এত সৌন্দর্যও থাকে মানুষের শরীরে? ভগবান এমন করে সব ক্ষমতা উজাড় করে দেয় একজনকে? সীতাপতিবাবু পালিয়েই চলে আসছিল, কিন্তু গোলক ধাঁধার মধ্যে যেন পথ হারিয়ে ফেললে। কোন দিক দিয়ে যে ফিরতে হবে তার আর হদিশ পেল না। ঘরের পর ঘর, তারপর সিঁড়ি, সেই সিঁড়ি পেরিয়ে আবার ঘর, আবার সিঁড়ি, তারপর উঠোন পেরিয়ে রান্নাবাড়ি, খিড়কি পেরিয়ে আস্তাবল বাড়ির নিচের ঘরে এসে তবে যেন দম ফেললেন সীতাপতিবাবু। সমস্ত বাড়িটা তখন চোখের সামনে তার বনবন করে ঘুরছে। কিন্তু উনি কে? কে হঠাৎ ঘরে ঢুকেছিল? কার গলা অত মিষ্টি? ভগবান কাকে অত রূপসী করেছে? এমন রূপ কি মানুষের হতে হয়? সেদিনও খেতে ডাকলো বনমালী।
সীতাপতিবাবু খিড়কি পেরিয়ে রান্নাবাড়ির দালানে খেতে বসল। কি খেলে সীতাপতিবাবু তা সীতাপতিবাবুই জানে। বনমালী কি বললে তাও কানে গেল না, কি খাচ্ছে তাও যেন মনে করতে পারলে না। খাওয়া সেরে তক্তপোষের ওপর চিৎপাত হয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে, এমন সময় সৌরভী আবার এলো। সীতাপতিবাবু তড়াক করে লাফিয়ে উঠে বসেছে। কি রে সৌরভী, কি রে? সৌরভী ভালো করে গায়ের কাপড়টা টেনে দিলে, ঘোমটাটা নামিয়ে দিলে। কি সর্বনাশ করেছিলি বল দেখিনি তুই? এখন যদি কর্তাবাবুর কাছে রিপোর্ট হয়ে যায় তখন কি হবে বল? সৌরভী হাসল, শুধু কিছু বলল না। এই নাও বাবু, পান নাও। সীতাপতিবাবু অবাক হয়ে গেল। পান তো জোটে না কখনো তার কপালে। পান কি রে? পান কি হবে? তুমি খাবে, তোমার জন্য এনেছি। কে দিলে পান? আমি। সীতাপতিবাবু পানটা মুখে পুরে দিয়ে হাসল সৌরভীর মুখের দিকে চেয়ে। কিন্তু সৌরভী আর দাঁড়ালো না, সোজা বাইরে চলে গেল। সীতাপতিবাবু ভেবেছিল পান দিয়ে সৌরভী খানিক দাঁড়াবে, দুটো কথা বলবে, আবার একটু হাসবে, কিন্তু কিছুই করল না দেখে একটু অবাক হয়ে গেল। হঠাৎ ডাকলে, ও সৌরভী, সৌরভী। সৌরভী যেতে গিয়েও থেমে গেল, বললে, কি বাবু? সীতাপতিবাবু উঠে এলো কাছে। তখন বয়স কম ছিল তার, নতুন যৌবন বলা যায়। সৌরভী একবার চাইলে সীতাপতিবাবুর দিকে, বললে, কিছু বললে আমাকে? ও কে রে সৌরভী? কার কথা বলছো? ওই যে তখন ঘরে ঢুকে আমাকে দেখে দৌড়ে পালালো, ও কে? ও তাই বলো, ও তো বউরানী। বউরানী? কর্তাবাবুর বউ? 40 বছর আগে সেই ঘটনাটা সীতাপতিবাবুর জীবনের সঙ্গে এমন করে জড়িয়ে গেল যে ফোড়ে পুকুরের এই দত্তবাড়ির ইতিহাসও অভিশপ্ত হয়ে উঠল সেই সঙ্গে। 40 বছর ধরে সীতাপতিবাবু এই বাড়িতেই খেয়েছেন, এই বাড়িরই পড়েছেন, এই বাড়িতেই হয়তো মারাও যেতেন। কিন্তু 40 বছর পরে হঠাৎ অঘটন ঘটল, হঠাৎ ছন্দপতন ঘটল। এই উপন্যাসের প্রথম পর্ব আজকে এখানেই শেষ হলো। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।